একজনকার কথা শুনবো যে প্রথম অ্যাটেম্পটে ডাব্লিউবিপি পরীক্ষা ক্লিয়ার করে আজ একজন সফল সরকারি কর্মচারী। তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ইনি হলেন আকাশ দাস। তুমি বলো, তুমি এখন কি পোস্টে আছো, কি চাকরি করছো? আমার নাম আকাশ দাস। বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের হ্যাঁ, কনস্টেবল পদে চাকরি করছি। আচ্ছা, তুমি কিভাবে পরীক্ষার প্রিপারেশন শুরু করেছিলে, মানে মাধ্যমিক থেকে তুমি কিভাবে শুরু করেছিলে? মাধ্যমিক থেকে জিকের বই, ম্যাথ যেভাবে করতাম ম্যাথ করতাম, রিজনিংটা হয়তো করা হয়ে উঠতো না, ইংলিশ যেভাবে পড়তাম ইংলিশ পড়তাম। বিশেষ করে রিজনিংটা আর জিকেটা পড়া হতো বেশি করে। আচ্ছা, তুমি কি মাধ্যমিকের পরেই একদম ফোকাস ছিলে যে আমাকে ডাব্লিউবিপি পেতে হবে বা যে কোনো একটা সরকারি কর্মচারী হতে হবে? বা অবশ্যই অবশ্যই আমি একটা সরকারি কর্মচারী হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম, সেই ডাব্লিউবিপি হোক যে কোনো মানে ডাব্লিউবিপি পরীক্ষার জন্য কি তুমি মাধ্যমিকের পর থেকে প্রিপারেশন শুরু করেছিলে, না কলেজ কমপ্লিট করার পর সেটা শুরু করেছিলে? না না, ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন না, একটা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন শুরু করেছিলে। আচ্ছা, তুমি ডাব্লিউবিপি পরীক্ষার জন্য মেনলি ফোকাস দিয়ে কবে থেকে শুরু করলে প্রিপারেশনটা? এটা আমি করা হয় আমাদের লকডাউনের পরে, 2020 সালের যখন 19-এ লকডাউন হয়, তারপরে 2020 পর থেকে পুরোপুরি ফোকাস দেওয়া হয়ে গেছিলো ডাব্লিউবিপির উপরে। ডাব্লিউবিপি পরীক্ষার জন্য? একদম। আচ্ছা, কিভাবে ফোকাস দিয়েছিলে তুমি? প্রথম ফোকাস দিয়েছিলাম মাঠের উপরে। তার কারণ আমি যেহেতু কোনোদিনও মাঠ যাওয়া আসা করা হয়নি, সেহেতু আমাকে প্রথম উদ্দেশ্য ছিল মাঠটা, কারণ পড়াশোনার সাথে আমি যুক্ত ছিলাম। তাহলে সেই হিসাবে আমাকে মাঠে আগে জোর দিতে হবে। যেহেতু তাই আমি মাঠটার উপর প্রথমে ফোকাস করেছিলাম, মাঠটা যাতে ক্লিয়ার করতে পারি। প্রথম দিন যখন দৌড়তে যাই তখন সমস্যা হচ্ছিল বিভিন্ন রকম, এক পাক দু পাক দৌড়ে বিভিন্ন প্রবলেমে ফেস করছি, দেখছি আর পাচ্ছি নাই। আস্তে আস্তে মাঠের উপর জোর দিলাম, মাঠটা দেখলাম হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। এইভাবে মোটামুটি 3-4 মাস 5-6 মাস যাওয়ার পর মাঠটা ক্লিয়ার হলো। আচ্ছা, বুঝি ঠিক আছে। তারপর ম্যাথ রিজনিং জিকে তো এগুলো করতামই আগের থেকে। তো এগুলো যেভাবে করতে করতে একটা সময় এলো যে হ্যাঁ ঠিক আছে, এখন মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ আমি এখন পরীক্ষার জন্য পারবো। পরীক্ষার জন্য প্রিপেয়ার? হ্যাঁ। আচ্ছা, তুমি কি কলেজ কমপ্লিট করেছো? হ্যাঁ, আমি 2014 সালে গ্র্যাজুয়েশন, 2014-তে গ্র্যাজুয়েশনে ভর্তি হই, 2017-তে পাস আউট করি। পাস আউট করো। কোন টপিক সাবজেক্ট কী ছিল? আমার জিওগ্রাফিতে অনার্স ছিল। জিওগ্রাফি অনার্স ছিল। আচ্ছা, তুমি কলেজ কমপ্লিট করার পর কি কোনো কাজে, কোনো পাশাপাশি কোনো কাজ করতে, না কি শুধু পড়াশোনাই করতে? না না, পাশাপাশি কাজ করতাম। তার কারণ হচ্ছে যে যেহেতু নিজের হাত খরচার একটা ব্যাপার রয়েছে, তো আর ফ্যামিলির কন্ডিশন খুব একটা ভালো না, আমরা সব মধ্যবিত্ত পরিবারের ছেলে। সেই হিসেবে পাশাপাশি বিভিন্ন রকমের কাজ, কখনো হয়তো ক্যাটারিংয়ের কাজ করেছি, কখনো এমআই মানে মোবাইল যেটা আছে সেই মোবাইল কোম্পানিতে কাজ করেছি। আচ্ছা, ক্যাটারিংয়ের কাজ করতে করতে তুমি কিভাবে পড়াশোনাটা করতে? ক্যাটারিংয়ের কাজ কোনোদিনও সকালে থাকলো, কোনোদিনও রাতে থাকলো। যদি সকালে থাকলো তাহলে সেই ক্ষেত্রে রাতটার উপর পড়াশোনা করা হতো, আর যদি রাতে থাকলো তাহলে সকালে পড়াশোনা করতাম। আর যদি কোনোদিনে দেখা যাচ্ছে দুদিনই রয়ে গেছে, দুবেলায় রয়ে গেছে, সেক্ষেত্রে স্কিপ হয়ে যায়, তারপরে কয়েকদিন বাদে আবার সেভাবে পড়াশোনা করা হয়। আচ্ছা, আমার এই যে সমস্ত ছেলেমেয়েরা আগত যে পরীক্ষাটা ডাব্লিউবি পরীক্ষা বা কেপি পরীক্ষা দেবে, তাদের জন্য তোমার মতে কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে তাদের এগোনো উচিত? প্রথম কথা, তাদেরকে প্রথমেই বলবো অঙ্কের উপর জোর দাও। অঙ্ক, যেহেতু অঙ্কটা যেখানে ওখান থেকে আচ্ছা, অঙ্ক যখন আসছে, তো অঙ্ক কোন বইটা পড়লে মোটামুটি ডাব্লিউবিপির জন্য মোটামুটি সেটা সাফিসিয়েন্ট? ডাব্লিউবিপির জন্য বলবো সুবির দাস করলেই সাফিসিয়েন্ট। সুবির দাস? আচ্ছা, সুবির দাস স্যারেরও দুটো পার্ট আছে, একটা উদাহরণ, একটা অনুশীলনী, দুটোই করতে হবে না শুধু? না, দুটোই করতে হবে। দুটোই করলে নিজের দিক থেকে অ্যাডভান্টেজ, যে হ্যাঁ যে কোনো কিছু এলে আমি পারবো। আচ্ছা, একটা যেহেতু আমি একটা বই শুধুমাত্র ফলো আপ করছি, সেক্ষেত্রে আমি উদাহরণটা কেন ছাড়তে যাবো? আচ্ছা, সব কিছুই করে রাখি। আচ্ছা, ম্যাথের পর? ম্যাথের পরে এবারে তুমি জিকে যেভাবে পড়বে, তোমার টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকে আলাদাভাবে, হিস্ট্রি আলাদাভাবে করো, জিওগ্রাফি আলাদাভাবে করো। তুমি যে কোনো বই ফলো করতে পারো। আমি যেমন ফলো করতাম ডাব্লিউবিসিএস ক্র্যাক ফলো করতাম। ক্র্যাক ডাব্লিউবিসিএস, যেটা লীলা রয়ের লেখা। আচ্ছা, এই বইটা থেকে তুমি মানে কিভাবে পড়তে? পুরোটাই থরলি পড়তে, নাকি তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে, নাকি শুধুমাত্র টেক্সট পড়েই গেছো? না, ম্যাক্সিমামটাই টেক্সট পড়েছি। তো টেক্সটের সাথে সাথে এমসিকিউ তো পড়তে হবে। কিছু কিছু এমসিকিউ রয়েছে যেগুলো পড়তে হতো, যেগুলো পিডিএফ গ্রুপে পাওয়া যায়, বিভিন্ন রকমের পিডিএফ, সেগুলো ফলো করতে। মানে প্রথমে বেসিকটা ক্লিয়ার করার পর? একদম ক্লিয়ার করার পর তারপর এমসিকিউ? টপিক ওয়াইজ প্রথমে বেসিকটা ক্লিয়ার করলাম, বেসিক ক্লিয়ারের পরে এমসিকিউ ধরছি। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, রিজনিং এর জন্য তুমি কি করতে? রিজনিংয়ের জন্য প্রপার কোনো বই ফলো করতাম না, ইউটিউব ফলো করতাম। ইউটিউব? হ্যাঁ। আচ্ছা, তোমার কি পড়াশোনাটা কি কোনো রুটিন ওয়াইজ ফলো হতো? মানে সকালে আমি ম্যাথ করলাম, তারপর রিজনিং, তারপর জিকে, এরকম কিছু ফলো হতো না? যখন যেটা পড়তে ভালো লাগতো সেটা, না তোমার মান্থলি বা উইকলি কোনো টার্গেট থাকতো যে এই সপ্তাহের মধ্যে? একদম এইটাই একটা টার্গেট থাকতো যে আমি এই ম্যাথের এই জায়গাটা আজকে কি 10 দিন কি 15 দিন একটা টাইম নিয়ে নিতাম নিজের মধ্যে, যে এই সময়ের মধ্যে এই টপিকটা আমি ক্লিয়ার করে নেবো।
আচ্ছা। সেটা ম্যাথ হোক, জিকে হোক বা রিজনিং হোক, হুম। এভাবে পড়াশোনাটা করতাম। তাহলে কি হতো, যখনই ক্লিয়ার ওটা হয়ে যেত নেক্সট টপিকে এগিয়ে যেতাম, নেক্সট টপিকে এগিয়ে যাওয়ার পরে কি দুটোকে একসাথে রিভিশন করতাম। আচ্ছা আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করছি, তোমার এই যে প্রিপারেশন, হ্যাঁ। এই প্রিপারেশনে মানে আমি বলতে চাইছি তোমার কি যে কোনো একটা বই ফলো করে গেছো, না তার সাথে সাথে কিছু রেফারেন্স বইও তুমি ফলো করেছো? না না, আগত যারা ডাব্লিউবি ক্যান্ডিডেট তাদের জন্য শুধুমাত্র একটা বই ফলো করলেই তারা ক্লিয়ার করতে পারবে, এরকম কিছু একটা ব্যাপার আছে কি? হ্যাঁ, যদি বলা হয় একটা বই ফলো করবে সে করতে পারে, তবে ভালো বই বলবো। ডাব্লিউবির জন্য ক্র্যাক ব্যবহার করতে পারে, দ্বিতীয়ত আমাদের করতে পারে, এই ছায়া চ্যালেঞ্জার যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারে। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে একটা গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডিটা যেটা আমরা করতাম কয়েকজনা মিলে, সেই গ্রুপ স্টাডিটা করতাম, সেই গ্রুপ স্টাডিটা একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে। আচ্ছা, গ্রুপ মানে স্টাডি কি রকম টাইপের অ্যাডভান্টেজ তুমি পেয়েছো গ্রুপ স্টাডি? গ্রুপ স্টাডিতে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো ফেস করতাম সেগুলো হয়তো কোনো দাদাকে বলতাম, তুমি আমাদের মধ্যে, তখন তোমাকে আমি বলতাম। তারপর রাজীবদা ছিল, রাজীবদাকে বলতাম, তুমি তো আমাকে বলে দিতে যে কীভাবে পড়তে হবে। যেহেতু আমি তোমার কাছে পড়াশোনা করেছি, তুমি দেখিয়ে দিয়েছো কীভাবে পড়তে হবে, কোনটা ছাড়তে হবে, সেই হিসাবে তোমার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আচ্ছা, তাহলে আমি মানে আমরা সবাই বুঝতে পারছি যে গ্রুপ স্টাডির একটা খুব ভালো গুরুত্ব পরীক্ষাতে রয়েছে, খুব 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 গুরুত্ব রয়েছে। আচ্ছা, এই গ্রুপ স্টাডিতে যারা পরীক্ষা একদম কাছে, যাদের প্রিপারেশন একদম যারা নিউ, মানে একদম নতুনভাবে শুরু করছে, তাদের কি গ্রুপ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট, নাকি তারা আগে বাড়িতে নিজেকে পড়ে কিছুটা প্রিপেয়ার করে তারপর গ্রুপ স্টাডিতে যাওয়া উচিত? যারা এখনো মানে নতুন, যারা নতুন এই স্টার্ট করে, যারা আছে তাদেরকে বলবো তারা প্রথমত আগে নিজেরা কিছুটা চ্যাপ্টারগুলো কভার আপ করুক, বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করুক। কনসেপ্ট না ক্লিয়ার করে ওখানে গিয়ে পর যদি পড়াশোনা হয় একটা বাইরের কোশ্চেন আসবে, ওর মাথার উপর দিয়ে যাবে, আচ্ছা, মনে রাখতে অসুবিধা হবে। কিন্তু যদি ওর কনসেপ্টটা ক্লিয়ার থাকে তখন ও একটা জিনিস ধরতে পারবে যে না, এটা এই জায়গা থেকে এসেছে। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করছি, তোমার প্রিলিমস পরীক্ষা বা মেন্স পরীক্ষা, এই দুটোর কি কোনো পার্থক্য আছে, না সিলেবাস সম্পূর্ণ এক, মানে একভাবে পড়ে গেলেই হবে? প্রিলিমসের জন্য আলাদা কিছু পড়া, মেন্সের জন্য আলাদা কিছু পড়া, এরকম কিছু ডিফারেন্সিয়েট কি তুমি করেছিলে? একটা যে ব্যাপার হচ্ছে, আমি যেহেতু চাকরির জন্য পড়ছি, সেক্ষেত্রে প্রিলিমসটাকে যে চোখে দেখবো, আমি কিন্তু মেন্সটাকেও সমান চোখেই দেখতে হবে, সমান চোখে দেখতে হবে। হ্যাঁ, কোনো আচ্ছা, এখন তো আবার ডাব্লিউবি তো একটাই পরীক্ষা, একটাই পরীক্ষা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা, তোমার প্রিলিমস থেকে মাঠ থেকে মেন্স, মেন্স থেকে ইন্টারভিউ, ইন্টারভিউ থেকে চাকরি পাওয়া এবং চাকরিতে জয়েন করা, এই যে মাঝের চাকরিতে জয়েন করার আগে পর্যন্ত যে তোমার মধ্যে কি কোনো ডিপ্রেশন কাজ করতো, মানে আজ চাকরিটা পেতে হবে, না পেলে এরকম কি হবে, এরকম একটা ডিপ্রেশনে তুমি হতাশায় ভুগতে, বা যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যেও তো একটা হতাশা কাজ করছে, কতদিন কবে পরীক্ষা হবে বা কি, এই হতাশাটা কি, মানে তোমার কি মনে হয় এই হতাশায় থাকলে কি পরীক্ষা একজন পরীক্ষার্থীর কি সে ব্যাপারটা খারাপ একটা এফেক্ট পড়ে, নাকি পড়ে না, নাকি তারা এই সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র প্রিপারেশন করে যাওয়াটাই উচিত? যদি ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমাদের ব্যাপারটা কি হয়েছিল, আমাদের যেহেতু ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে রেজাল্ট অনেকদিন ধরে হোল্ড ছিল, 7-8 মাস, সেক্ষেত্রে আমরা একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম, পাবো কি পাবো না, একটা দোটানার মধ্যে ছিলাম। কিন্তু যারা এখনো পরীক্ষা দেয়নি, পরীক্ষা এখনো হয়নি, তারা এই জায়গাটা থাকার কোনো যুক্তি নেই। তারা যদি ভাবে যে পরীক্ষা হচ্ছে না একটা ডিপ্রেশনে চলে যায়, তাদেরকে বলবো না, তারা শুধু ফোকাস করে যাক পড়াশোনার উপর। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে আমি বলতে চাইছি ফর্ম ফিল আপ যখন হয়ে গেছে তখন পরীক্ষা তো হবে, পরীক্ষা দিতে পাবে, তোমার যেহেতু ফর্ম ফিল আপ করবে, তোমার এজ পেরিয়ে যাক আর যাই হোক, পরীক্ষা তুমি দিতে পারবে। সেহেতু তুমি পুরোপুরি ফোকাস তোমার স্টাডির উপর করো। ইভেন তোমার যদি মনে হয় যে তোমার পারিবারিক কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে তুমি তোমার কোনো একটা সাইডে কোনো কাজ করতে পারো, পার্ট টাইম কোনো কাজ, যে কোনো কাজ তুমি সে আর সময়ের মধ্যে নিজের পড়াশোনাটা চালিয়ে যাও। হ্যাঁ, যেটা তুমি করতে চাও, যেটা আমি করতাম, আমাদের যারা আর কিছু ছেলে রয়েছে তারাও করতো। আচ্ছা, এই প্রিপারেশনের মধ্যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কতটা হেল্পফুল বলে তোমার মনে হয়? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মানে বলবো যথেষ্ট এনাফ, এখানে মানে গুরুত্বটা এনাফ এখানে ডাব্লিউবির জন্য। তার কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি, তাহলে দেখতে পাবো সেখানে আমাদের ডাব্লিউবির কোশ্চেন অনেকবার রিপিট হয়েছে। কারণ যদি ফলো আপ করে 2010, তাহলে সে বুঝতে পারবে যে কোন জায়গাটা পড়তে হবে আর কোন জায়গাটা ছাড়তে হবে, সেই নলেজটা তার পরীক্ষার এখন বর্তমান দিনে বা যে কোনো দিনেই চাকরি পাওয়ার একটা প্রথম উদ্দেশ্য কি না, কোনটা পড়বো আর কোনটা ছাড়বো, এটা বড় ম্যাটার করে। এটা প্রথমে যে জানতে পারবে তার পক্ষে চাকরি পাওয়াটা খুব ইজি হয়ে যায়। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, ইন্টারভিউর জন্য কি তুমি যখন প্রিপারেশন নিতে, তখন কি তুমি শিওর ছিলে যে তুমি চাকরিটা পাবে, বা এরকম কিছু একটা, মানে তোমার নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল যে আমি ক্লিয়ার করে দেবো এবারে? হ্যাঁ, ইন্টারভিউটা যেহেতু আমার নাম্বারটা মোটামুটি একটা জায়গাতে ছিল, সেহেতু আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, মানে কাট অফ, মানে কোশ্চেনের অ্যান্সার মিলানোর পরে দেখিয়েছি যে
হয়ে যাবে, তবু মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল যে হবে কি হবে না। হবে কি হবে না। ইন্টারভিউটা দিয়ে এসেছি, ইন্টারভিউটা প্র্যাকটিস করতে তারপর রেজাল্টটা অনেকটা ডিলে হয়ে যায়। ডিলে হয়েছে। তোমার কাছে যেহেতু ইন্টারভিউটা প্র্যাকটিস করেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই যে তোমার এই সংগ্রামের যে পথটা, হ্যাঁ। এই পথটা কি খুব মসৃণ ছিল, না তার মধ্যে অনেক বাধা বিপত্তি তোমার মধ্যে এসেছে বা কিছু? হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি চাকরি পাই 26 বছর প্লাস যখন আমার বয়স, সেই সময় চাকরি পাই। তো তার মধ্যে একটা মানসিক ডিপ্রেশন ছিল কি না, এতটা এজ হয়ে গেছে, চাকরি এখনো পেলাম না। এটা একটা চাপ মনের মধ্যে কাজ করছিল। আর ফ্যামিলির অবস্থা খুব ভালো না, আমরা মধ্যবিত্ত, আগেও বললাম। তাহলে ফ্যামিলি থেকেও সেরকমভাবে বলতো কিছু একটা কাজ করার জন্য, যদিও কোনোদিনও ফোর্স করে না যে বাইরে কোনো কাজে চলে যা, কি কোনো কাজটা পার্ট টাইম না, মানে রেগুলারই করতে হবে সেরকম না, পার্ট টাইম কোনো কাজ করতে হবে, কাজ করতাম। মানে তুমি নিজের মধ্যে এটা কনফিডেন্স ছিল যে আমাকে পেতে গেলে সরকারি চাকরি পেতে হবে, তার জন্য যতটা পরিশ্রম করার দরকার আমি ঠিক ততটাই পরিশ্রম একদম, করবো। অবশ্যই। আমি তাতে যদি পার্ট টাইম কোনো কাজ করতে হয় সেটাও আমি করব, তার সাথে একদম, পড়াশোনাটাও চালিয়ে যাবো। অবশ্যই, অবশ্যই। মানে তুমি হাল ছাড়া চলবে না। হাল ছাড়া চলবে না। না। তাহলে তুমি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের, মানে যারা ডাব্লিউবি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য তুমি কি বলতে চাইছো, মানে একটা কোনো একটা বার্তা, লাস্ট কোনো একটা বার্তা? হ্যাঁ, তাদেরকে আমি একটা জিনিসই বলবো, যেহেতু তোমরা ফর্ম ফিল আপ করেছো, বর্তমান পরিস্থিতিতে একটা চাকরি পাওয়া কঠিন, কিন্তু পড়াশোনাটা করে যাও, হালটা ছেড়ে দিও না। তোমরা মাঝপথে হাল ছেড়ে দিলে কিন্তু শেষ, কিন্তু পাবেই। এরকম আমাদের মাঠে অনেক উদাহরণ রয়েছে, যারা হচ্ছে 8 বছর 10 বছর বাদেও চাকরি পেয়েছে। আমার একটা বন্ধু রয়েছে যে একবার নয়, দুবার নয়, 5-6 বার হোক চাকরি পেয়েছে, কিন্তু পেয়েছে কারণ কি, সে ধৈর্য ধরে ছিল, হালটা ছাড়েনি। হাল যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু আর কিছু করার নেই। তাদেরকে বলবো একটাই কথা, যে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করে যাও, পরীক্ষা তো হবেই। যেহেতু তুমি তোমার যদি 100% দাও, তো চাকরি তো পাবেই, চাকরি পাবে। আজ না হলেও অন্য কোনো জায়গাতে পাবে, ডাব্লিউপি না হয় অন্য কোনো, তোমার পড়াশোনাটা ফেলা যাবে না। মানে কর্ম করে যাও, ফলের আশা করো না তুমি। একদম। তাহলে বন্ধুরা, তোমরা শুনলে আজকে আকাশ দাসের মুখে তার সংগ্রামের গল্প। আর ঠিক এই রকম ভাবে তোমরা যদি তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, হাল ছেড়ে না দাও, তাহলে তোমরাও একদিন সফল হবে, তোমরাও একদিন কোনো না কোনো সরকারি চাকরিতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে। আর এই রকম টাইপের ভিডিও, এই রকম টাইপের মোটিভেশন ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ঠিক আছে, চলো টাটা।